গ্রামের লোকজন বলে এইখানে নাকি ভূত আছে। কোথায় ভূত? কিচ্ছু নাই, শুধু শুধু এক থালা খাবার এইখানে দিয়ে গিয়েছে। এর থেকে আমি এই খাবারটা খেয়ে ফেলি, খুব ক্ষুধা লাগছে। এই বলে পাঁচু মুখের ভেতরে এক গাল খাবার নিয়ে চিবোতে থাকে। খাবারটা খুব ভালোই ছিল। আর এই গ্রামবাসীরাও বোকা, শুধু শুধু এইখানে খাবারটা দিয়ে যায়। পরের পূর্ণিমায় আমি আবার এইখানে আসবো, হি হি হি। কথাটা বলার সঙ্গে সঙ্গে তক্ষুনি একটা ঝোড়ো হাওয়া পাঁচুর সারাটা শরীরকে শীতল করে দিয়ে যায়। তিলে তিলে পরিবেশটাকে আরো ভয়ানক করে দিচ্ছে শিয়ালের ডাক। পরক্ষণেই একটা ঝোপের আড়াল থেকে একটি ছায়ামূর্তি পাঁচুর সামনে এসে দাঁড়ালো। কি ভয়ঙ্কর সেই ছায়ামূর্তিটিকে দেখতে! তীক্ষ্ণ চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে। এ কি? এইটা কি হইতাছে? আমায় আমায় কে কোথায় আসো, বাঁচাও! এই বিশাল বিশাল দানবটা কোথা থেকে এলো? না 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 না, এই আমারে শেষ কইরা হালাবো, আমারে পালাইতে হবে। তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। এই এই হেদর বনে তুই এসেছিস, আমার খাবার খেয়েছিস, এবার তাকে কেউ বাঁচাতে পারবে না। শহরে পড়ুয়া এক ছেলে সৌভিক হেঁটে চলেছে তার বন্ধুদের বাড়িতে যাবার জন্য। তার বন্ধু ঈশিতা আর অজয়। ওদের তিনজনের মধ্য থেকে ঈশিতা একমাত্র যে ভূত প্রেতে বিশ্বাসী করে না, কিন্তু ভূত প্রেতে তার আগ্রহ গভীর। খুব কষ্ট করে এলাম এখানে একটা খবর দিতে। তুই এত হন্তদন্ত হয়ে ছুটে আসছিস কোথা থেকে? ছুটে আসছে কি সাধে রে, খবর আছে, খবর দারুণ। কি খবর বলতো? আরে কি হয়েছে বলতো? এত সাসপেন্স রেখে কথা বললে আমি মরেই যাব। এই সৌভিকটাও শুধু সাসপেন্স রেখে কথা বলে। আচ্ছা বাবা বলছি আমি, শোন তোরা। খবরের কাগজে ছেপেছে কি জানিস? হেদর বনে আজ নতুন একটা লোকের মৃত্যু ঘটেছে। লোকটা মাঝ বয়সী। আর হেদর বনটা কোথায় জানিস? আমার দাদু বাড়ির একেবারে শেষের জঙ্গলটাই হেদর বন নামে পরিচিত। ওখানে নাকি কোন এক পিশাচ আছে। আর ঈশিতার তো এই ভূত পেতের উপর অধীর আগ্রহ, তাই বললাম আর কি। তাই নাকি রে? তুই যা বলছিস এরপর ওখানে তো যেতেই হবে আমাদের। না না বাবা, আমি যাব না। আমার ভীষণ ভয় করে। ওই ভূত প্রেত যদি ঘাড় মটকে দেয় ওই পিশাচটা, তারপর কত মানুষের মৃত্যু হয়েছে ওখানে, আমি যেতে চাই না। করা যায়, একটা আস্ত ভিতুর ডিম। কিন্তু সুপ্রেত বলে কিছুই নেই, সব মানুষের মনের ভুল। ঈশিতা একদম ঠিক বলেছে, অজয়টা আস্ত ভিতুর ডিম। সৌভিক, আমরা আগামী শুক্রবার সকালে রওনা দেব। শনিবার থেকে রবিবার চলে আসবো। তুই ট্রেনে টিকিটটা কাট, আমিও দেখি হেদর বনে কোন পিচ্ছাস থাকে। দেখতে দেখতে শুক্রবারটা চলেই এলো। ঈশিতা, অজয়, সৌভিক মিলে ট্রেনে করে হেদর বনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটা তাদের স্টেশনে যথাযথভাবে নামিয়ে দিয়ে হেলতে দুলতে চলে গেল। স্টেশনে ঈশিতা বলে উঠল, জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে এখানে এসে। তা সৌভিক, তোর দাদুর বাড়িটা কোথায়? এখান থেকে বেশি একটা দূরে নয়, হাঁটলেই চলে যাওয়া যায়, কিন্তু দাদু গাড়ি পাঠিয়েছে, গাড়িওয়ালাই চলে এলো বলে। একটা হলুদ রঙের গাড়ি স্টেশন থেকে ঈশিতা, সৌভিক আর অজয়কে নিয়ে রওনা হলো। অজয়ের এই অভিযানে একটু ভয় লাগলেও ঈশিতা আর সৌভিক পুরো অভিযানটাকে ভীষণভাবে উপভোগ করলো। গাড়িটা গ্রামের মেঠো পথ দিয়ে
বন জঙ্গলের মধ্যখান দিয়ে চলছে। গ্রামের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেখতে তারা একটি বড় পরিত্যক্ত বাড়ির সামনে এসে হাজির হলো তিনজন। বাড়িটায় অনেক গাছগাছালি আর শ্যাওলা জমে গিয়েছে। বাড়িটাকে দেখলে যে কেউ কল্পনা করতে পারবে এটা রাজবাড়ি। সৌভিক, এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ? আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না রে। দেখেছি শিশিতা, অজয়টা তো আসতেই চাচ্ছিল না, আর এখন এসে প্রশংসা করছে। খুব ক্লান্ত লাগছে, অনেকটা পথ এলাম তো, চল কিছু খেয়ে দাদুর সঙ্গে গল্প করতে বসি। খাবার দাবার খেয়ে বিকেলবেলা সৌভিক তার দাদুর সঙ্গে তার দুই বন্ধুর পরিচয় করাতে নিয়ে গেল। দাদু, এই দেখো, ওরা হচ্ছে আমার বন্ধু, এই ঈশিতা আর ও অজয়। আসলে আমি ওদের সঙ্গে এইখানটা ঘুরতে এসেছি। ওরা আমার সঙ্গে এখানে বেশ কিছুদিন থাকবে। তা থাকবে, এটা তো ভালো কথা। তুই আবার জিজ্ঞাসা করছিস কেন? তুই আর তোর বন্ধুরা যতদিন এখানে থাকবি ততদিন আমার ভালোই লাগবে। বাড়িতে একা থাকতে থাকতে পুরোটা সময় আমার নষ্ট হয়ে যাচ্ছে। না মানে, আমি শুধু তোমার কাছ থেকে অনুমতি নিতে এসেছিলাম আর কি। আসলে ওরা শহরে থাকে তো, গ্রামের পরিবেশটা ওদের কাছে প্রায় ভীষণ নতুন, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওরা যে কদিন থাকতে চায় এখানে থাকুক, আর তুমি ওদের গ্রামটা ঘুরিয়ে দেখিও, ঠিক আছে? ওরা তো নতুন, হারিয়ে ফেলবে না হলে, বুঝলে? তা সৌভিক দাদু ভাই, তোমার আর তোমার বন্ধুদের এখানে কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? আসলে দাদু, আমাদের তো কোনো রকম অসুবিধা হচ্ছে না, কিন্তু আপনি যদি আমাদের হেদরবন সম্পর্কে কিছু বলতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ গো দাদু, আমিও জানি না হেদরবনের ওই পিশাচ কিভাবে এলো, বলো না আমাদের। আচ্ছা বেশ, তোমরা যেহেতু এত করে বলছো সেহেতু আমি বলছি। আজ থেকে প্রায় বহু বছর আগে এখানকার জমিদার ছিলেন নরনারায়ণ চৌধুরী। তার দখলে পুরো ছিল এই গ্রাম। গ্রামে হঠাৎ দুর্ভিক্ষ দেখা দেয় এবং সে এক সাধুর শরণাগত হয়। সাধু তাকে বলে ব্রহ্মপিশাচকে জাগরণ করতে হবে, তাহলেই গ্রামের মঙ্গল সাধন সম্ভব। তারপর ব্রহ্মপিশাচের তন্ত্রক্রিয়ার মাধ্যমে ওই সাধু পিশাচকে জাগিয়ে তোলে। এখনো ওই ব্রহ্মপিশাচ গ্রামকে রক্ষা করছে। এর বিনিময়ে তাকে খাবার দিতে হচ্ছে প্রত্যেক পূর্ণিমার রাতে। দেখো, তোমরা আবার হেদরবনে যেও না কিন্তু, খবরদার বলে দিচ্ছি। না না দাদু, আমরা হেদরবনে যাচ্ছি না। আমাদের জানার ইচ্ছা ছিল তাই জিজ্ঞাসা করলাম আর কি। চারিপাশে তখন ঘন ঘুটঘুটে অন্ধকার, আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। আমার খুব ভয় করছে। হেদরবনে না গেলে কি হয় না, শুধু শুধু প্রাণের ঝুঁকি। না, আজকে রাতে আমাদের ওই হেদরবনে যেতেই হবে। তোরা না যেতে চাইলে কোনো সমস্যা নেই, আমি একাই যাব, তোদের আসতে হবে না। অজয়, তুই এত ভিতর ডিম কেন বলতো? আর ঈশিতাকে আমরা একা ছাড়তে পারি না। তিনজন যেহেতু একসঙ্গে এসেছি, হেদরবনে গেলেও তিনজন একসঙ্গেই যাব। কথা না বাড়িয়ে চুপচাপ চল আমাদের সঙ্গে। তোদের জন্য যদি আমি বিপদে পড়ি না, তাহলে দেখে নেব, সব কটাকে দেখে নেব। চল তাহলে। ঘুটঘুটে নিঝুম নির্জন রাত, চারিদিকে এক নিস্তব্ধতা বিরাজিত। এখনো প্রায় ঝিঝি পোকার ডাক থেকে থেকে শোনা যাচ্ছে। তারা তিনজন গুটি গুটি পায়ে হেদরবনের দিকে হাঁটতে শুরু করে। ঈশিতা, এত আস্তে আস্তে হাঁটছিস কেন? ভূত দেখার শখ কি তোর মিটে গিয়েছে? তা কি ভয় পাচ্ছিস? তাড়াতাড়ি চল তো। ভাই দাঁড়া, মশার কামড়ে পা একেবারে ফুলে গেছে রে, তাই হাঁটতে পারছি না।
তাহলে মশা কি আমাদের কামড়াচ্ছে না নাকি? কি যে বলিস না তুই, চল তাড়াতাড়ি চল চল। এখানে এত মশা কেন রে? মনে হচ্ছে আজই ম্যালেরিয়া হয়ে যাবে এই মশার কামড়ে। শুধু শুধুই এলাম এখানে। কোথায় সেই পিচাস? আরে বাবা ঈশিতা, তুই এত কথা বাড়াচ্ছিস কেন? তাড়াতাড়ি আমাদের সঙ্গে হাঁটা শুরু কর, অনেকটা পথ আছে। এই বলে তারা টুকটুক করে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে তার জঙ্গলের প্রায় মাঝখানে চলে এলো, যেখানে হেদর বন অবস্থিত। ঈশিতা দূরে লক্ষ্য করে দেখতে পারল একটা রোশনি জ্বলছে। ওখানে কি যেন একটা জ্বলছে মনে হচ্ছে, গিয়ে দেখি তো। এই কথা বলে ঈশিতা ওই আলোর রশ্মির কাছে এগিয়ে যেতে শুরু করলো। যখনই ঈশিতা হেদর বনের মাঝ বরাবর প্রবেশ করলো, একটি ভয়ানক ছায়ামূর্তিকে মাটিতে থাকতে দেখলো। কে ওখানে অন্ধকারের মধ্যে? সামনে এসো বলছি, সামনে এসো। বলতে না বলতেই বট গাছের ওপর থেকে একটা ভয়ানক ছায়ামূর্তিকে ঝুলতে থাকতে দেখা গেল। কি বিভৎস তার মুখ! বাঁচাও বাঁচাও আমাকে সৌভিক। অজয়, কোথায় তোরা? আমায় বাঁচা, এই পিচাস আমাকে মেরে ফেলবে, বাঁচাও। এ কি রে, ঈশিতার ডাক ভেসে আসছে কোথা থেকে? আমাদের ডাকছে মনে হচ্ছে। ঈশিতা তো আমাদের পেছন পেছন আসছিল। হায় হায়, কোথায় চলে গেল ঈশিতা? চল আমরা গিয়ে ঈশিতাকে খুঁজে দেখি। এই বলে অজয় আর সৌভিক ঈশিতাকে খোঁজার জন্য জঙ্গলের গভীরে প্রবেশ করলো। জঙ্গলের মাঝখানে এসে তারা যেটা দেখতে পেল, সেটা দেখার জন্য তারা প্রস্তুত মোটেও ছিল না। তারা এসে দেখতে পেল ঈশিতার লাশ পড়ে রয়েছে মাটিতে। এ কি রে সৌভিক, ঈশিতা মারা গিয়েছে? না না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমাদের সব থেকে ভালো বন্ধু আমাদের ছেড়ে চলে গেল, সেটা আবার আমাদেরই কারণে। আমাদের এই হেদর বনে আসা উচিতই হয়নি। আমি বলেছিলাম তোদের। আমার কথা শুনলে আজ এদিন দেখতে হতো না। ভিক আর অজয় কান্না শুরু করে দিল। এরপর তারা আর হেদর বনের নামও উচ্চারণ করেনি। হেদর বনের পিশাচের জন্য তারা ঈশিতাকে হারিয়ে ফেললো চিরতরে।